ওকে, তো আমরা আজকে দেখবো যে রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রিটা মূলত আমরা দেখবো যে ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, রোমান্টিক পোয়েট্রি আর রোমান্টিক পোয়েট্রি। আমাদের সাজেশন রোমান্টিক পোয়েট্রিটা, রোমান্টিক পোয়েট্রি কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখবো আমরা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্রিফ কোশ্চেন দেখবো। উইলিয়াম WORDS ওয়ার্ডসওয়ার্থ এর ব্রিফ কোশ্চেন। তো আমরা তার বেশ কয়েকটা কবিতা পড়েছি। কবিতাগুলোর নাম একটু বলতে পারলে খুশি হতাম। প্রথমে তোমরা বলবা হচ্ছে কার নাম বলো? টিনটান অ্যাবে। হ্যাঁ, তারপরে ইমমর্টালিটি, ইমমর্টালিটি ও। হ্যাঁ, তারপরে ও টু নাইটিঙ্গেল কিন্তু না, ও টু নাইটিঙ্গেল হচ্ছে তোমার জন কিটসের। তারপর বলো, তারপরে তোমার হচ্ছে সনেট গুলোর নাম বলবা। ওই যে শি ডোয়েল অ্যামং দ্য আনট্রডেন ওয়েস, মনে আছে না? হ্যাঁ, লুসি যেটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে চ্যাপম্যান, চ্যাপম্যান সোমার। হ্যাঁ 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 হ্যাঁ, ইটস এ বিউটিয়াস ইভিনিং। আরেকটা তোমার হচ্ছে মিল্টন, মানে হচ্ছে যে লন্ডন 1802, তাই না? কারণ আমরা চারটা সনেট পড়েছি এবং দুটো ওড পড়েছি তার এর মধ্যে। ঠিক আছে কথা? চারটা কি সনেট আর দুইটা ওড পড়েছি। তো এই সমগ্র বিষয়গুলো নিয়ে আমাদের ব্রিফ কোশ্চেন আলোচনা, ব্রিফ কোশ্চেন হবে। তো এই ব্রিফ কোশ্চেন গুলো আমরা আজকে একটু দেখবো যে এখানে কি কি ব্রিফ কোশ্চেন হতে পারে। আর আমি মূলত যেগুলো গত পরীক্ষাগুলোতে এসেছে সেগুলো নিয়ে এসেছি, আর যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আসে নাই পরীক্ষায় কিন্তু আসতে পারে, সেগুলো নিয়ে এসেছি। ঠিক আছে? তো এখানে বোধহয় 25টা আছে সব মিলে, am I right? তাহলে সেগুলো দেখবো এখন। খেয়াল করো, শীত পাও না তুমি? যখন আসতে হু আর কল্ড দ্য লেক পোয়েটস, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লেক পোয়েটস কাদেরকে বলা হয়? হু আর কল্ড দ্য লেক পোয়েটস। তো তোমরা জানো যে লেক, লেক একটি ডিস্ট্রিক্ট আছে, লেক ডিস্ট্রিক্ট আছে ইংল্যান্ডে। সেই লেক ডিস্ট্রিক্টে যে সমস্ত কবিরা জীবনের কোনো না কোনো সময় থেকেছে কোনো কারণে, তাদেরকে লেক পোয়েটস বলা হয়। এবং এদের মধ্যে আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, রবার্ট সাউদি। এদেরকে কি বলা হয়? লেক পোয়েটস বলা হয়। To which literary period does William Wordsworth belong to? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন জীবনে, মানে কোন সময়ে ছিল, কোন সাহিত্যিক কালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন? তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড। তিনি ছিলেন কখন? রোমান্টিক পিরিয়ডে ছিলেন। হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাডস? লিরিক্যাল ব্যালাডস কি? লিরিক্যাল ব্যালাডস হচ্ছে যে কালেকশন অফ 19 পোয়েমস। 19টা কবিতার সংগ্রহকে বলা হয় লিরিক্যাল ব্যালাডস। একসঙ্গে কটা করে কবিতা ছিল? 19টা কবিতা। এখানে কবিতাগুলো লিখেছিল হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। তো এরপরে কবে লিরিক্যাল ব্যালাডস লেখা হয়ে থাকে? তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাল। তোমরা জানো যে এটি একটি যুগান্তকারী সাল। যুগান্ত মানে কি? একটা যুগকে শেষ করে দেয়, শেষ করে নতুন যুগের সূচনা করে, তাকে বলা হয় যুগান্তকারী। তাহলে লিরিক্যাল ব্যালান্স প্রকাশিত হয় 1798 সালে। এবং আমরা এটাও জানি যে রোমান্টিক পিরিয়ড শুরু হয় 1798 সালে। কি নাইম স্যার, কি ভুল বলছি? ঠিক বলেছে। হোয়াট ইজ অ্যান অ্যাবে? অ্যাবে কি? তো আমরা জানি যে আমরা একটা কবিতা পড়েছিলাম টিনটার্ন অ্যাবে। কি করেছিলাম? টিনটার্ন অ্যাবে। তো টিনটার্ন অ্যাবে কবিতাটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখবো যে নামটা এসেছে অ্যাবে। তো অ্যাবে কি জানা দরকার আমাদের? রাইট, অ্যাবে হচ্ছে একটা মঠ। মঠ মানে হচ্ছে মন্দির, তাই না? মাজার, একে মঠ বলা হয়, যেখানে সন্ন্যাসীরা অবস্থান করে। ঠিক আছে? কারা অবস্থান করে? সন্ন্যাসীরা, মানে সাধু বলে যে আমরা, সাধু, সন্ন্যাসী, আউলিয়া। ঠিক আছে? অ্যাবে মিন্স মনাস্ট্রি। মনাস্ট্রি মানে হচ্ছে তোমার মঠ। ইট ইজ এ বিল্ডিং, এটা হচ্ছে এমন একটা বিল্ডিং মানে ঘর বা জায়গা, ইন হুইচ মংস এন্ড নার্স লিভ, যেখানে কারা থাকে? মংস, সন্ন্যাসীরা থাকে। ঠিক আছে? অ্যাজ এ কমিউনিটি, এবং এখানে থাকে তারা একটা সম্প্রদায় হয়ে থাকে। যেমন একটা এলাকায় শুধু এই আমরা আছি, কারা আছে? হয়তো জেলে সম্প্রদায়রা আছে। ঠিক আছে? আমরা হয়তো কৃষক সম্প্রদায়রা আছে।
আর ওখানে তারা কারা থাকে, শুধু মঙ্ক আর নানরা থাকে, ঠিক আছে। ইন দ্য সার্ভিস অফ গড এন্ড রিলিজিয়ন, এবং তারা যে কাজটা করে তারা আল্লাহর গুণগান গায় এবং ধর্মের কাজ করে। এবং সাধারণ মানুষেরা কি করে থাকে, তাদের পার্থিব প্রয়োজনে তারা নিজেরা আল্লাহকে মানাতে পারে না, নিজের কথা আল্লাহ শোনে না, তো তাদেরকে যে বলায় যে আমার কথাটা আল্লাহকে বলে দাও। আমি কি ভুল বলেছি কথাটা? অলি আল্লাহর দরবারে বা অলি আল্লাহর মাজারে মানুষ কেন যায়? এজন্য যায় না, উদ্দেশ্যে যায় যে আমার কথা শুনবে না, ওনার কথা শুনবে, শাহজালালের কথা শুনবে, সায়নাতুরের কথা শুনবে, খাজা বাবা ফরিদপুরের কথা আল্লাহ শুনবে। তখন তারা কি করে, ওনার কাছে গিয়ে বলে, যেটা আল্লাহকে বলে যেন আমার এই কাজটা করে দেয়, এবং তখন তারা বলেন এবং তার কাজও হয়ে যায়। এই জন্য তোমার দেখা যায় যে দীর্ঘদিন একটা মানুষের সমস্যা থেকে যাচ্ছে, যেটা সমাধান হচ্ছে না, কিন্তু একজন অলিয়া উলিয়া দরবারে বা বাজারে যাওয়ার পরে সেটা সমাধান হয়ে যায়। তো এটার পিছনে কারণ এইটাই যে এই সাধুদেরকে, এই অলিয়া উলিয়াদেরকে আল্লাহ পছন্দ করে, ঠিক আছে। ওকে, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ দ্য পোয়েম টিনটান অ্যাবে? টিনটান অ্যাবে কবিতাটির ফুল টাইটেলটা কিন্তু অনেক বড়, আমাদের মনে আছে। হ্যাঁ, নাম হচ্ছে লাইন্স composed a few miles above Tintern Abbey or revisiting the banks of the Wye during a tour. ঠিক আছে, পুরোটাই লিখতে হবে তোমাদের, কিন্তু নামটা পুরোটাই লিখতে হবে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসবে। Where is Tintern Abbey? টিন্টান অ্যাবে কোথায় অবস্থিত? টিন্টান অ্যাবে তো আমরা জানি যে ওয়াই নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, ইন মনমথশায়ার। কোথায় এটা? মনমথশায়ারে এটা অবস্থিত। মনমথশায়ার একটা জায়গা, মনমথশায়ার, ঠিক আছে, মনমথশায়ার। ওদের না শায়ার মানে হচ্ছে এলাকা, যেমন আমরা বলি না পুর, ফরিদপুর, ঠিক আছে, মোহনপুর, অমুকপুর, তমুকপুর, আবার কি বলে এরকম বলে, কিন্তু আরো কিছু জায়গা, গোপালপুর, গঞ্জ। তো ওদের শায়ার, শায়ার মানে এটা এলাকা। হ্যাম্পশায়ার, ঠিক আছে, তারপরে তোমার নটিংহ্যামশায়ার, বিভিন্ন ধরনের শায়ার আছে। দ্যাট টাইম ইজ পাস্ট, হুইচ টাইম ডাজ দ্য পোয়েট রেফার টু? কবিতায় কিন্তু একটা কথা বলা হয়েছে, ওই সময় চলে গেছে। এই সময়টা কোন সময়ের কথা কবি বলছে? কবি এই সময়ের কথা বলছে যে একটা সময় কবি টেকিং জয়েস ফিল করতো, মানে প্রচন্ড কষ্টের আনন্দ বোধ করতো, কষ্টের আনন্দ। টেকিং জয়েস, ঠিক আছে, কিরকম টেকিং জয়েস? যেমন আমরা কি করতাম, যখন তুমি সিলেটে যাবা, চিটাগাং যাবা, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে পাহাড়ে ওঠা কঠিন, কিন্তু এইগুলোতে তোমার ছোট ছোট টিলা আছে। এই টিলাগুলো যখন বারবার তুমি উঠবা, তুমি দেখবা যে তোমার শরীর ঘেমে যাচ্ছে, তোমার পা ব্যথা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার শরীর ক্লান্ত, কিন্তু তোমার মনে হবে যে না আমি আরো পড়ি, আরো যাই, আরো দেখি। হ্যাঁ, এটাই আনন্দ। তো এটাকে বলা হচ্ছে একিং জয়, মানে যে আনন্দতে ব্যথা পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়। ডিজি র্যাপসার্স, এবং উল্লাস হয়, মজা হয়, কিন্তু ডিজি, ডিজি মানে কি, মাথা ঘুরে, মাথা ঘুরে, মাথা ঝিমঝিম করে, কিন্তু সেখানে একটা আনন্দ আছে। মাথা ঝিমঝিম করে আনন্দ কোথায় আছে? মদ খায় যে মানুষ, মাথা ঝিমঝিম করে না, তখন তো আনন্দ পায়। কি ভুল বলছি কি? মাথাকে ইজি ফিল করে তো তখন গাঁজা খেলে, যখন গাঁজা খায় মানুষ, গাঁজা খেয়েও দেয়, আমার কথা কি ভুল করতে পারছো? গাঁজা, ভাঙ, চলো, সেগুলো যখন খায়, যখন মাথা ঝিমঝিম করে, ওই ঝিমঝিমটাই আনন্দ। হ্যাঁ, ঘুমের ওষুধ খেলে তোমার কিছু টের পায় না। হ্যাঁ, মানুষের চোখে তোমার একটা আসে, প্রশান্তি আসে, প্রশান্তি থেকে সে ঘুমায় পড়ে, ওখানে সে তো অন্য কিছু আর বোঝে না, কিন্তু ওখানে একটা ঝিম ভাব আসে, ঠিক আছে, ওই মানে মাদক খেলে না মাথায় একটা ঝিম ভাব আসে। কবি যেটা বলছে যে একটা সময় ছিল যখন সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছে, কিভাবে, ওই রকম মানে মাতালের মতো, মাতালরা যেরকম ঝিম ভাব নিয়ে পড়ে, কষ্ট পায়, তারপরেও খায়, আছে না, সেরকম। হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ডসওয়ার্থ সিস্টার? ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম কি? নেম ওয়াজ ডরোথি। হু ইজ ডরোথি? ডরোথি ইজ দ্য ইয়াঙ্গার সিস্টার অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ছোট বোন। What is an ode? Ode is a lyric poem.
আমাদের লিরিক মানে হচ্ছে যে কবিতাটা গাওয়া যায় তাকে বলা হয় লিরিক। লিরিক পোয়েম দ্যাট বিগিনস উইথ অ্যান অ্যাড্রেস টু সামন, যেখানে কাউকে অ্যাড্রেস করে শুরু করা হয়, সম্বোধন করে শুরু করা হয়, এবং যেখানে দুঃখ প্রকাশ করা হয়, কিন্তু সেখানে শেষ হয় হচ্ছে সান্ত্বনা দিয়ে, কনসোলেশন দিয়ে শেষ হয়। হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ ওয়ার্ডসওয়ার্থ ইমর্টালিটি ওড? ইমর্টালিটি ওডের ফুল টাইটেলটা কি? ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড, এটাই হচ্ছে এটার পুরো নাম। এটা কিন্তু বেশ বড়, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওড ইন্টিমেশন অফ ইমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড। তাহলে ইন্টিমেশন মানে জানো তোমরা? ইঙ্গিত, অমরত্বের ইশারা, অমরত্বের ইশারা। হোয়াট ডু দ্য মিনেস্ট ফ্লাওয়ার্স রিভিল টু দ্য ফ্লাওয়ার? কবিতায় কিন্তু আমরা দেখেছি যে একটা সময় কবি পছন্দ করত এই যে বুনো আনন্দ, বন হরিণ, নাচানাচি, লাফালাফি, এগুলো পছন্দ করতো, তাই করতো না? কিন্তু একটা সময় আসলো যে কবি কিন্তু আর সেভাবে পছন্দ করছে না, সে প্রকৃতির মধ্যে মানুষের দুঃখকে খুঁজে পাচ্ছে। মনে আছে? সেই দুঃখকে খুঁজে পাচ্ছে না, মানে হচ্ছে একটা সময় সে কি হয়ে যায়, তার মধ্যে একটা নতুন একটা অনুভূতি আসে। আর সে নতুন অনুভূতির ক্ষেত্রে সে যখন ছোট্ট একটা ফুল দেখে, একেবারে মিনেস্ট, মিনেস্ট মানে কি, নিম্ন শ্রেণীর ফুল, একেবারে ছোট্ট একটা ফুল যখন দেখে, ছোট ফুলগুলো তার মধ্যে একটা মিনিং নিয়ে আসে, অর্থপূর্ণতা নিয়ে আসে তার কাছে। কিরকম অর্থপূর্ণতা নিয়ে আসে? দ্য মিনেস্ট ফ্লাওয়ার্স রিভিল দ্যাট গড প্রিভেইলস ওভার অল অবজেক্টস অফ নেচার। মিনেস্ট ফ্লাওয়ারটাও এত সুন্দর দেখতে, তাকে এত মুগ্ধ করে, তার মধ্যে একটা দর্শন নিয়ে আসে, এবং সে তখন বুঝতে পারে যে এই মিনেস্ট ফ্লাওয়ারের মধ্যেও আল্লাহ আছে। মিনেস্ট ফ্লাওয়ারের মধ্যেও আল্লাহ আছে, এটা সে বুঝতে পারে। ঠিক আছে? হোয়াট ইজ শি ইন লন্ডন 1802? লন্ডন 1802 এ শি বলতে কাকে বোঝাচ্ছে? এখানে শি বলতে বোঝাচ্ছে ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে, তাই না? ওই বলা হচ্ছে না শি ইজ এখন কি হয়ে গেছে, মানে এখানে মানে ফেল, জলাশয় হয়ে গেছে, আবদ্ধ পানি এসে গেছে এখানে। শি বলা হয় দেশকে, দেশকে শি বলা হয়। তোমরা কি জানো যে এই দেশকে শি বলা হয় কেন? জাহাজকে শি বলা হয়, দেশকে শি বলা হয়, বুটকে শি বলা হয়, ধানকে কিন্তু হি বলা হয়, ধানকে হি বলা হয়, ওয়ার্ল্ডকে শি বলা হয়। কেন বলা হয়? দেশকে ছেড়ে যে মা বলা হয় এই জন্য। হ্যাঁ, দেশকে না হয় মা বলা হয় বুঝলাম, তাহলে এই চাঁদকে মামা। ঠিক আছে? তো এখানে বিষয় বুঝা যেতে পারে, সেটি হচ্ছে যে যা কিছু ধারণ করে সে হলো তোমার কি, হ্যাঁ, যে কনসেপ্ট করে, কনসেপ্ট করে ধারণ করে না, ধারণ করে। হ্যাঁ, পৃথিবী তো কনসেপ্ট করে, পৃথিবীর তো গর্ভ আছে, গর্ভ, আমরা গর্ভে আছে না পৃথিবীর গর্ভে, তাহলে আমাদেরকে ধারণ করেছে সে মা, তার মানে সে। দেশ সে, শিপ জাহাজ সে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই এগুলো ধরো তুমি যখন পার্সোনিফাই করবা তখন সি হয়ে যাবে, আর যখন কিছু যেটা ধারণ করে না যে, সেটা হয়ে যাবে হি। ক্লিয়ার কথা? এরপর দেখো, হোয়াট ইজ আব্রাহামস বোজম? এখানে আমরা একটা প্রশ্ন পেয়েছি, আব্রাহামস বোজম। আব্রাহামস বোজম কিন্তু আমার মনে আছে যে শেষে আমরা কবিতাটা যেটা পড়লাম, কি কবিতাটি ছিল সেটা? ওই যে মেয়েকে, হ্যাঁ হ্যাঁ, কামের কোয়াইট, তখন ওর মেয়েকে বলে, তাই না? ওর মেয়েকে বলে যে তুমি তুমি কি কোথায় আছো? তুমি আসো হলো আব্রাহামের কোলে আছো, আব্রাহামের বুকে আছো। এটা ওর মেয়েকে বলে, ক্যারোলিনকে বলে যে তুমি এত ভালো আছো, তুমি আব্রাহামের বুকে আছো। তো আব্রাহামের বুক বলতে বোঝায় হচ্ছে স্বর্গীয় আশীর্বাদ। কি বোঝায়? স্বর্গীয় আশীর্বাদ। হু ইজ ক্যারোলিন? ক্যারোলিন কে? ক্যারোলিন ওয়াজ আ ডটার অফ ওয়ার্ডসওয়ার্থ হু ওয়াজ বর্ন ফ্রম দ্য উম্ব অফ অ্যানেট। অ্যানেট নামে তার একজন বিলাভেড ছিল। সেই বিলাভেডের মানে পেটে জন্মগ্রহণ করে হচ্ছে ক্যারোলিন। তার মানে ক্যারোলিন তার মেয়ে। ঠিক আছে?
হ্যাঁ, ওম মানে কি? ওম মানে জানো না? ওম মানে হচ্ছে জরায়ু। ওয়ালাইকুম আসসালাম, কে সালাম দিল? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? বসো। ওম মানে কি বললাম? জরায়ু। Whom does Wordsworth address at the very beginning of the London 1802? লন্ডন 1802 সালে তোমার ওয়ার্ডসওয়ার্থ শেষ, তোমার পড়া শেষ, তোমার পড়ো। Whom does Wordsworth address the very beginning of London 1802? কারণ 1802 কাকে অ্যাড্রেস করে? মিল্টনকে অ্যাড্রেস করে। কে অ্যাড্রেস করে? মিল্টনকে বলে। হে মিল্টন, আপনাকে খুব দরকার, আপনি এখন আসেন, তাই মনে হয় না আমাদেরকে? সেরকম, ঠিক আছে। হু ইজ লুসি? লুসি কে? লুসি হচ্ছে একটি মেয়ে, এটা কাল্পনিক একটা মেয়ে, ইয়াং বিউটিফুল গার্ল, শি ইজ ভেরি ডিয়ার টু ওয়ার্ডসওয়ার্থ। হিজ রিয়েল আইডেন্টিটি ইজ নট ক্লিয়ার। সে কাকে লুসি বলে এটা স্পষ্ট বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, মানে তার প্রেমিকা হবে, কিন্তু সে কোন প্রেমিকা সেটা বোঝা যায় না। হোয়াট ইজ রোমান্টিসিজম? তো আমরা যদি রোমান্টিক এস করছি, রোমান্টিসিজম কি সেটা জানা দরকার আমাদের। রোমান্টিসিজম ইজ এ মুভমেন্ট ইন আর্ট, মিউজিক এন্ড লিটারেচার এগেইনস্ট দ্য সেট রুলস অফ ক্লাসিক্যাল আর্টস। আর্ট বলতে কি কি বোঝায়? আর্ট বলতে কয়েকটা বিষয়কে বোঝায়। সেটা আর্ট লিটারেচারকে বোঝায়, আর্ট মিউজিককে বোঝায়, ঠিক আছে। আর্টকে তো আর্ট বোঝায়, এই সবগুলোই আর্ট। এবং আগে একটা সময় ছিল যখন এই আর্ট, মিউজিক এবং লিটারেচারে কিছু নিয়ম ছিল, যে এই নিয়মেই গান গাইতে হবে, এই নিয়মেই সঙ্গীত রচনা করতে হবে, এই নিয়মেই আঁকতে হবে, এই নিয়মেই কবিতা গান রচনা করতে হবে। আমার কথা ক্লিয়ার? কিন্তু একটা সময় আসলো যখন তার কি বললো যে না, এগুলো চলবে না। এগুলো সেট রুলস অফ ক্লাসিক্যাল আর্ট। এই যে সেট, সেট মানে কি? প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠিত নিয়মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যে এটা আসলো, আন্দোলনটা আসলো, তাকে বলা হলো ক্লাসিক্যাল, সরি রোমান্টিসিজম, ঠিক আছে। তো আমরা যে রোমান্টিসিজম বুঝলাম, এখন দেখবো মিস্টিসিজম। তোমরা জানো যে বাংলাদেশে একজন মিস্টিক কবি আছে, সেই মিস্টিক কবির নাম হচ্ছে লালন সাঁই। হ্যাঁ, তার নাম কি? লালন সাঁই। তো লালন সাঁই হচ্ছে সেই আধ্যাত্মিক কবি যিনি মিস্টিক গান করেন। মিস্টিক মানে কি? গুরু। গুরু মানে হচ্ছে মারেফাত। মারেফাত মানে হচ্ছে যেটা দেখা যায় না। তুমি যদি শরীয়তের সাথে শরীয়ত, ইসলাম ধর্মের চারটা চারটা অঙ্গ, শরীয়ত, তরিকত, হকিকত আর হচ্ছে মারেফাত, চারটা অঙ্গ। তো তুমি এই শরীয়তকে যদি তুমি মনে করো যে শরীয়ত, তাহলে কোনটা শরীয়ত? তুমি একজন মানুষের শরীরের যে পোশাক থাকে, সেই পোশাকটা হচ্ছে শরীয়ত, ঠিক আছে। তার মানে বাকি যে শরীরটা, এই শরীরটাই জানা যায় না যদি এই বাকিগুলো না জানা যায়। যদি শুধু শরীয়ত কেউ জানে, তাহলে কি সে কি জানবে? শুধু পোশাকটাকে জানবে। ইসলামে শুধু পোশাকটাকে চিনবে, আর বাকিটা কোথায়? বাকি পুরো মানুষটাই থাকবে হচ্ছে ভিতরে। হকিকত, আহ, তরিকত আর হচ্ছে মারেফাত, এগুলো। তো এই মারেফাত বিষয়ে, হকিকত তরিকত বিষয়ে কথা বলেছেন কে? লালন শাহ। তাহলে এখানে দেখো, মিস্টিসিজম হচ্ছে সেই বিশ্বাস, যে বিশ্বাসে ধারণ করা হয় যে নলেজ অফ গড এন্ড ট্রুথ, মানে আল্লাহর জ্ঞান এবং সত্যের জ্ঞান, ঠিক আছে। আল্লাহর জ্ঞান এবং রাসূলুল্লাহর সত্য তরিকা ক্যান বি অ্যাচিভড, এটা অর্জন করা যেতে পারে থ্রু প্রেয়ার। কার মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। চেয়ে চেয়ে, হে আল্লাহ দাও, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, দাও আমাকে, ঠিক আছে। এইভাবে কিছু পাওয়া যেতে পারে। অ্যান্ড মেডিটেশন, এবং আর হচ্ছে ধ্যানের মাধ্যমে। ধ্যান, তোমাকে ধ্যান করতে হবে, ঠিক আছে। ধ্যান করে করে তুমি একসময় কি কি পেয়ে যাবা? এমন জ্ঞান পাবা যে জ্ঞানটা সাধারণ মানুষের কাছে নাই। মিস্টিকদের যে জ্ঞান থাকে, সেই জ্ঞান সাধারণ মানুষের নাই। এই জন্য মিস্টিকরা কথা কম বলে, কিন্তু যাদের সাধারণ জ্ঞান, এরা খুব কথা বলে, ঠিক আছে। এরপর দেখো,
রাদার মানে কি বড় থ্রু রিজন এন্ড সেন্স, মানে যুক্তি এবং সেন্স মানে কি ইন্দ্রিয়, যুক্তি দিয়ে আর ইন্দ্রিয় দিয়ে তুমি কোনো কিছু পাইবা এটা সম্ভব না। তোমাকে পেতে হবে কি দিয়ে? প্রার্থনা দিয়ে আর ধ্যান দিয়ে। আর প্রার্থনা দিয়ে তোমাকে যেটা করতে হবে, তোমাকে ঘাস হতে হবে, মাটি হতে হবে, বুঝো নাই? ঘাস, মাটি। আর তোমাকে নিচু হতে হবে, নিচু বুঝছো তো? তুমি যদি উঁচু থাকো, পাহাড় হও, পাহাড়ে কি কোনো কিছু পড়ে? পাহাড়ে কিছু থাকে? সবকিছু পরে কোথায় গিয়ে? খালে। তাহলে তোমাকে খাল হতে হবে। তুমি নিচে নামো, নিচে পড়ে যাও, নিচে পড়লে দেখো সবকিছু তোমার দেখা। এবং এটাই হচ্ছে তোমার এই জ্ঞানের বৈশিষ্ট্য, যে বেশি আদব কি করবে, দেখাবে, যে বেশি ছোট হবে সেই এই জ্ঞান অর্জন করতে পারবে। শুধুমাত্র পড়াশোনা করে এই জ্ঞান অর্জনটা হবে না। হোয়াট ইজ রোমান্টিক রিভাইভাল? রোমান্টিক রিভাইভাল কি জিনিস? ওই একই জিনিস আমরা যেটা বললাম একটু আগে, রোমান্টিক কি মুভমেন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে রোমান্টিক রিভাইভাল। তো রিভাইভাল মানে হচ্ছে পুনর্জাগরণ। কি বলা হয়? পুনর্জাগরণ। তাহলে পুনর্জাগরণ কেন বলা হয় একটু বুঝিয়ে দিই আমি তোমাদেরকে। এলিজাবেথের যুগে যখন শেক্সপিয়ার আসলেন, কে আসলেন? শেক্সপিয়ার, তারপর তোমার টমাস কিট, ক্রিস্টোফার মার্লো, এরা যখন আসলেন তখন আহ, এই সময়টা অ্যাকচুয়ালি যে যুগটা এসেছিল ওটাকে রোমান্টিক যুগ মনে করা হয়। তো ওটা রোমান্টিক যুগ, ঠিক আছে? ওই সময় আধুনিকতা শুরু হয়। কার শুরু হয়? আধুনিকতা শুরু হয়। কিন্তু ওই সময় এই রোমান্টিকতা পরিপূর্ণ বিকাশ লাভ করে না। এটা বিকাশ লাভ করে অনেক পরে, 1600 সালের ঘটনা এসে 1800 সালে বিকাশ লাভ করে, 200 বছর পরে। তারপরে কি হলো? রিভাইভ করলো, পুনর্জীবিত হলো, এটাকে বলা হয় রিভাইভাল। তাহলে দেখো, রিভাইভাল, the romantic revival refers to a period from the late 18th century through 1832 in which যখন কবিরা, লেখকেরা এবং শিল্পীরা ইউরোপের রিয়াক্টেড এগেইনস্ট নিও ক্লাসিসিজম, নিও ক্লাসিসিজমের বিরুদ্ধে তারা কি করেছিল? প্রতিক্রিয়া দেখিয়েছিল। এখন নিও ক্লাসিসিজম সম্পর্কে ধারণা দেই, যদি তোমাদের মাঝামাঝি বলি তোমরা ভুলে যাও, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, ফোর্থ ইয়ারে ভুলে যায়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, হ্যাঁ। তো তোমাদেরকে মনে আছে নিও ক্লাসিসিজম কি? মনে নাই? শেক্সপিয়ার, তারপরে তোমার ওই সময় যারা ছিলেন তারা কি করলেন? তারা প্রাচীন নিয়ম কানুন গুলো ভেঙে নিজেরা নতুন নিয়মে করা শুরু করলেন। করা শুরু করলেন, সাহিত্য রচনা করলেন। তো এইটা হলো রোমান্টিক দিক, রোমান্টিক। এরপরে শেক্সপিয়াররা মারা যাওয়ার পরে যারা আসলো, আলেকজান্ডার পোপ, তারপর ড্যানিয়েল ডিফো, তারপর তোমার হচ্ছে জনাথন সুইফট, এরা যখন আসলেন, এরা এসে কি করলেন? এরা এসে আবার সেই শেক্সপিয়ারদেরকে বাদ দিয়ে তার আগের যারা ছিল তাদেরকে টেনে নিয়ে আসলো, তাদের স্টাইল। পুরাতনটাকে বলা হয় ক্লাসিক্যাল। এই ক্লাসিক্যাল স্টাইল যখন আবার ফিরে আসলো তখন হলো নয়া ক্লাসিক্যাল। তো মানে নয়া, বুঝতে পারলাম? নয়া ক্লাসিক্যাল হয়ে গেল। সেটাই বলছে যে নিও ক্লাসিক্যালের বিরুদ্ধে এটা রিয়াক্ট করেছিল। এই যে 1832 সালে, হ্যাঁ, লেট ইনিশিয়েটিভ থ্রু 1832 দ্য রাইটার্স অ্যান্ড ইউর জার্নালেট। এটা শুরু হয়েছিল কবে? 1798 সালে। লেট ইনিশিয়েটিভ তো বুঝছো, 1798 সালে, এবং 1832 সালে শেষ হয়েছিল। এবং এই সময় তারা কি করেছিল? এই নিও ক্লাসিক্যালের বিরুদ্ধে, মানে আয়োজনা প্রতিরোধ করেছে। এইভাবে চলে। Why does the poet feel nostalgic on the bank of the Wye? ব্যাংক অফ দ্য ওয়াই এর পাশে দাঁড়িয়ে সে কেন নস্টালজিক হয়ে যায়? নস্টালজিক মানে কি? স্মৃতিকাতর। নস্টালজিক মানে কি বলতো? স্মৃতিকাতর, স্মৃতিকাতর। দন্ত স্বয়ময় বিকার, স্মৃতিকাতর। স্মৃতি কি রসইটা দীর্ঘ হয়ে গেছে। In the poem, Clinton Abbey, Wordsworth expresses his feeling at the revisiting banks of the Wye during a tour, July 13, 1798. He sees that the objects around him are no more like the past time. সে কেন ওগুলো মনে করে? কারণ সে দেখে যে চারদিকে যে জিনিসগুলো সে এখন দেখছে এগুলো আগের মতো নয়। এগুলো আগের পর যখন আসছিল
কবিতার নাম কি? রিভিজিটিং না রিভিজিটিং? মানে আবার আবার দেখতে আসা। হ্যাঁ, দ্য সারাউন্ডিংস অ্যান্ড হিজ থিঙ্কিং স্টাইল হ্যাভ চেঞ্জ এ লট। সারাউন্ডিং আর থিঙ্কিং স্টাইল চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি। হোয়াট রিমাইন্ড দ্য পোয়েট অফ হিজ লস অফ ভিশন অফ চাইল্ডহুড? হ্যাঁ, টাকা লাগবে কত? হোয়াট রিমাইন্ড দ্য পোয়েট অফ হিজ লস অফ ভিশন অফ চাইল্ডহুড? কি মনে করিয়ে দেয় কবিকে? কি মনে করিয়ে দেয়? ভিশন অফ চাইল্ডহুড মানে কি? এই, শৈশবের যে ভীষণ কল্পনা, ভীষণ মানে কি বলতো? কল্পনা মানে দিবা স্বপ্ন যাকে বলে, তাকে কোন লসের কথা মনে করে দেয়? কি ক্ষতি হয়েছে তার? ও সরি, হ্যাঁ, লস অফ ভিশন। সার্টেন অবজেক্টস অফ নেচার, কিছু কিছু জিনিসগুলো আছে যেমন হেজ রোজ কি মনে আছে? প্যারা গাছের শাড়ি, স্পোর্টিভ উড, সেই যে মানে উচ্ছল বনগুলো, প্যাস্টোরাল ফাল্স এন্ড গ্রিন ডোরস, এবং এই দরজাগুলোকে মনে করিয়ে দেয় অফ দ্য হিজ লস অফ ভিশন অফ চাইল্ডহুড, যে সে ছোটবেলার যে তার ভীষণটা ছিল, শৈশবে সে যে জিনিসগুলো দেখেছে সেগুলো সে আর এখন দেখে না, আগেগুলো সে এখন আর দেখতে পায় না। হোয়াট ডাজ এ বেবি ফরগেট অ্যাট হিজ বার্থ? জন্মের সময় একটা শিশু কি ভুলে যায়? এ বেবি ফরগেটস হিজ হেভেনলি এক্সিস্টেন্স, তার মানে স্বর্গীয় অস্তিত্বের কথা ভুলে যায়। হোয়াট ইজ ওয়ার্ডস অফ প্রেয়ার টু মিল্টন? সে মিল্টনের কাছে কি প্রার্থনা করে? ওয়ার্ডস প্রার্থনা করে টু গিভ দ্য ম্যানার্স, আমাদেরকে ম্যানার্স দাও, ভার্চু দাও, আমাদেরকে ফ্রিডম দাও, আমাদেরকে পাওয়ার দাও। পাওয়ার মানে কি? ক্ষমতা দাও। এগুলো এখন কিছুই আমাদের নাই। ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমরা অন্য কারো ব্রেক কোশ্চেন, জন কিটস বা জন কিটসই পড়া হয়েছে আমাদের। জন কিটস, সবাই ভালো থাকবে।